ঘটনাটি 2016 সালের। তখন মিহি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। সে ছিল খুবই মেধাবী এবং খুবই বুদ্ধিমতী একটি মেয়ে। সেখানে কলেজের একটা ছেলে মিহিকে দেখে পছন্দ করে এবং প্রেমের প্রস্তাব দেয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়, কিন্তু ছেলেটি খুব একটা সুবিধের ছিল না। মিহির সাথে সম্পর্ক থাকাকালীন সে আরো অনেক মেয়ের সাথে সম্পর্কে জড়িত ছিল। মিহি এটা কোনোভাবে জেনে যাওয়ায় সেই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, কিন্তু সেই ছেলেটি কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন করার বিষয়টা মেনে নিতে পারেনি। সে মিহিকে দেখে নেওয়ার হুমকি দেয়। মিহি এগুলোতে ভয় না পেয়ে সে এখান থেকে চলে আসে। তারপর মিহি কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এরপর সেই ছেলেটি অনেকভাবে মিহির সাথে যোগাযোগের চেষ্টা করেছে। মিহি তার সাথে কোন রকম সম্পর্ক রাখবে না বলে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টাই মিহির জন্য কাল হয়ে দাঁড়ায়। এদিকে ব্রেকআপের পরে মিহি বাসা থেকে কোথাও যেত না, চুপচাপ বাসায় থাকতো, কারণ মন খারাপ থাকতো, কান্নাকাটি করত, কিন্তু কাউকে কিছু বলতো না। হঠাৎ করে মিহির বাড়ির মানুষ মিহির মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করল। ওর শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কানে কম শুনত, প্রচন্ড মাথা ব্যথা করত, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হতে থাকলো। কিন্তু হঠাৎ করে সে এত অসুস্থতার মধ্যেও সেই ছেলেটির নাম বারবার নিচ্ছিল। বাড়ির মানুষ খুব চিন্তায় পড়ে গেল। বাড়ির মানুষ ভাবছিল হয়তো সেই ছেলের সাথে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তাই এমন করছে। যতদিন যাচ্ছিল তার সমস্যা বেড়েই চলছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তাররা তার কোনো রোগ ধরতে পারত না। এক পর্যায়ে মিহি যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। বাড়ির মানুষ খেয়াল করলো মিহি যখন একা থাকে তখন সে একাই কি সব যেন বলতো, মনে হতো সে কারোর সাথে গল্প করছে, কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। এমন চলতে চলতে হঠাৎ একদিন মিহি বাড়ি থেকে বের হয়ে গেল। বাসার সবাই খোঁজ করছিল, সবাই চিন্তায় পড়ে গিয়েছিল। মিহি এক কাপড়ে বের হয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির মানুষ মিহিকে আবিষ্কার করলো পাশের বাড়ির এক পুকুর পাড়ে। সেখানে সে ঝিম ধরে বসে আছে এবং বলছে, হায় হায় হায়, আমাকে নিয়ে যা, তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যা, যত দেরি করবি তত বেশি ক্ষতি হবে। বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল। এত সুন্দর একটা মেয়ে, এত ভালো আর এত বুদ্ধিমতী একটা মেয়ে কেন এমন করছে? বাড়ির মানুষ কেউ কোনো কিছু বুঝে উঠতে পারছিল না। মিহির দাদা তখন চিন্তা করল এটা একটা অনেক বড় সমস্যা। তাই তিনি দেরি না করে সেই দিনই মসজিদের ইমাম সাহেবকে খবর দিলেন। মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মিহিদের বাড়িতে এলেন। ইমাম সাহেবকে দেখে মিহি চিৎকার করে বলতে লাগলো, তুই তুই কেন এসেছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এই বলে অট্ট হাসি হাসতে লাগলো। মিহির এই ব্যবহার দেখে বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল, কারণ মিহি ছিল নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে। মিহি বারবার হুজুরকে মারতে যাচ্ছিল। বাড়ির সবাই মিহিকে যেন আটকে রাখতে পারছিল না। হুজুর অনেক চেষ্টার পরে কিছুবার ফু দিয়ে তাকে শান্ত করেন। হুজুর বলেন, ওর অনেক বড় একটা সমস্যা হয়েছে, আপনারা অতি দ্রুত ওকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান। সেদিন রাতে মিহিকে আটকে রাখা অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, কারণ মিহি বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। মিহির বাবা কোনো উপায় না পেয়ে সেদিন রাতে মিহিকে বেঁধে রাখে। মিহি সেদিন সারা রাত তার মাকে বলছিল, দেখো মা, ও এসে আমার হাতে রক্ত মাখিয়ে দিয়ে গেল, তুমি হাতটা ধুয়ে দাও, খুব বিদঘুটে লাগছে আমার। ওই দেখো, ও আবার আমাকে খুন করতে এসেছে, আমাকে রক্ত মাখিয়ে গেল, তুমি আমার হাত ধুয়ে দাও। এভাবে কোনোভাবে রাতটা পার হলো। পরের দিন ওকে জোর করে বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আগেই বলে রাখি, যে হুজুরের কাছে মিহিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হুজুর ছিলেন একটি বড় মাদ্রাসার আলেম। মিহির বাড়ির মানুষ হুজুরকে সব কথা খুলে বলল। তারপর মিহিকে সেই হুজুরের সামনে নিয়ে আসা হলো। হুজুরকে দেখে মিহি অট্ট হাসি হাসতে শুরু করলো। সেই হুজুর মিহিকে দেখলেন এবং চারিদিক থেকে বৃত্তাকারে দাগ কাটলেন।
মিহিকে সেই বৃত্তাকারের মাঝখানে বসিয়ে প্রশ্ন করতে থাকলেন, তুই কে? কোথা থেকে এসেছিস? মিহি বলছে, আমি কে সেটা তুই জেনে কি করবি? বাঁচবে না, ও বাঁচবে না, যতই চেষ্টা করিস না কেন। কি চাস তুই? রক্ত খাবো, আমি রক্ত খাবো। এরপরে হুজুর দোয়া দুরূদ পড়ে এবং ফু দেওয়ার পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর হুজুর মিহির বাবাকে ডাকলেন আর বললেন, ওকে খুব বাজেভাবে কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুতে মিহির মাথার চুল, ও যে জামা পরে সেই জামার সুতা, ওর চুলের খোঁপা ব্যবহার করা হয়েছে। ওগুলো দিয়ে কোনো এক ভয়ানক রক্ত খেঁকো পিশাচকে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই পিশাচ এত শক্তিশালী যে তার সাথে পেরে ওঠা অনেক কষ্টসাধ্য। তাই পিশাচকে ইচ্ছা করেই কালো জাদুর মাধ্যমে মিহির পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে, যেন মিহিকে ধীরে ধীরে সম্পূর্ণ মৃত্যুর মুখে ফেলে দিয়ে যায়। আর এই কালো জাদুর চিকিৎসা করতে হলে ওকে কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। ও যা করতে চায় করতে দিন, ওকে শুধু চোখে চোখে রাখুন। আর আমাকে 5 দিন সময় দিন। হয়তো পুরোপুরি ঠিক না হলেও পিশাচকে দূরে সরিয়ে রাখা যাবে। এর জন্য সব ব্যবস্থা করতে 5 দিন সময় লাগবে আমার। এইসব কথা শুনে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। হুজুরের কথা মতো পরদিন থেকে মিহিকে আর কেউ বাধা দিল না। মিহি সকাল থেকে কলেজে গিয়ে সেই জায়গাটাতে যেত যেখানে মিহি এবং সেই ছেলেটা বসত। এদিকে সব বন্ধু বান্ধবীরা মিহির সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু ও কাউকে চিনতে পারত না। ও শুধু একটা কথাই বলতো, ও কোথায়? আমি তার কাছে যাব, ওকে ডাকো। বন্ধু বান্ধবীরা সবাই বুঝতে পারত সেই ছেলেকে মিহির সামনে নিয়ে আসতো, কিন্তু মিহি ওই ছেলেটাকেও চিনতে পারত না, কারণ সেই পিশাচটা মিহিকে পুরোপুরিভাবে তার আয়ত্তে নিয়ে এসেছিল। এভাবে দেখতে দেখতে 5 দিন পরে মিহিকে আবার সেই বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। এবারে হুজুরকে দেখে আবারও মিহি জোরে জোরে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, কি মনে করছিস আমাকে তাড়াবি? আমাকে তাড়ানো এত সোজা না। এই বলে হুজুরকে বারবার মারতে যাচ্ছিল। 5-7 জন মিলে মিহিকে ধরে রাখতে পারছিল না। বারবার হুজুরের বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল আর বলছিল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তা না হলে তোর এবং এই মেয়ের পরিবারের সবাইকে মেরে ফেলবো। মিহি অনেক জোরাজুরি করছিল, কোনোভাবে তাকে শান্ত করা যাচ্ছিল না। কোনো উপায় না দেখে হুজুর শেষ পর্যন্ত না পেরে তার পালিত জিনকে হাজির করলেন এবং অনেক কষ্টে মিহিকে একটি তাবিজ পরিয়ে দিলেন। তাবিজটি পরানোর পরে মিহি জ্ঞান হারিয়ে ফেলল। হুজুর বললেন, বিপদ এখনো কাটে নাই, মিহিকে খুব সাবধানে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ ওই পিশাচটা এখনো মিহির কাছ থেকে চলে যায় নাই। রাস্তায় খুব সাবধানে নিয়ে যাবেন মিহিকে। তখন ঘড়ির কাঁটায় রাত 11:30। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এত রাতে এই মেয়েকে নিয়ে কিভাবে তারা বাড়ি যাবেন? হুজুরকে বলায় হুজুর বললেন, ভয় নেই, তবে বাড়ি যাবার পথে কোনো পুকুর পাড় অথবা বাঁশ ঝাড়ের নিচ দিয়ে যাবেন না, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মিহির বাড়ির সবাই হুজুরের সাথে কথাবার্তা শেষ করে বাড়ির দিকে রওনা হলো। সবাই আতঙ্কের মধ্যে ছিল, কারণ ঘড়ির কাঁটায় তখন রাত 11:45। সবার মধ্যে একটাই ভয় কাজ করছিল, কিন্তু তাদের খেয়াল ছিল না যে বাড়িতে যাওয়ার সময় সেই বাঁশঝাড়ের নিচ দিয়েই বাড়িতে যেতে হবে। সেই বাঁশঝাড়ের নিচে আবার অনেক বড় একটা পুকুর ছিল, সেটা ছিল অনেক পুরাতন। সেই পুকুর পাড়েই প্রথমবার মিহিকে খুঁজে পাওয়া গিয়েছিল। তারা কি করবে কোনো কিছু খুঁজে পাচ্ছিল না। সবাই চিন্তায় পড়ে গেল। তাদের ভেতর মিহির বাবা ছিল একটু সাহসী। তিনি বললেন, চলো আল্লাহর নাম নিয়ে যাই, কিছু হবে না আল্লাহর নাম নিয়ে গেলে। সকলের অনিচ্ছা সত্ত্বেও তারা সেই পথ দিয়েই বাড়িতে রওনা হলো। তারপর ঘটল আসল ঘটনা। তারা বাড়ির রাস্তায় সেই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল। চারিদিকে যেন ঘন কালো অন্ধকার, আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। মিহি তখনও স্বাভাবিক ছিল। কিছু দূর যাওয়ার পরে ঠিক সেই বাঁশের নিচে হঠাৎ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল মিহি। মিহির বাড়ির লোক মিহিকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। যখন মিহিকে হুজুরের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মিহির বাবা মা, মিহির 2 চাচা এবং মিহির ছোট ভাই সাথে ছিল। অনেক জোরাজুরির পরেও মিহিকে এক ধাপও সামনে এগিয়ে নিয়ে যাওয়া গেল না।
মিহির বাড়ির সবাই মিহির সাথে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গেল। চারিদিক যেন থমথমে হয়ে গেল। সবাই তখন বুঝতে পারল তাদের সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। সবাই দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এর মধ্যে হঠাৎ মিহি চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে কষ্ট দিচ্ছিস, আমাকে কষ্ট দিচ্ছিস। কেন আমার পিছনে লেগেছিস? আমি কি ক্ষতি করেছি তোর? এই কথা বলতে বলতে হঠাৎ মিহি নিস্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই ভয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তারা ভাবছিল কি হচ্ছে এইসব। সবাই আবার দোয়া দুরুদ পড়তে শুরু করলো। এবার মিহি হঠাৎ চিৎকার দিয়েই অট্ট হাসি হাসতে লাগলো আর বলতে লাগলো, বললাম না আমার কিছুই করতে পারবি না? এইবার দেখ তোদের মেয়েকে আমি কি করি। এই কথা বলে মিহির হাতে বাঁধা তাবিজটা ছিঁড়ে ফেলে দিয়ে মিহি বাঁশ ঝাড়ের পাশ দিয়ে পুকুরের দিকে দৌড় দিল। মিহির বাড়ির মানুষ চিৎকার করে মিহির পেছন পেছন যেতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। কিছুক্ষণ পর মিহি যেন অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। সেদিন সারা রাত মিহিকে খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। মিহির বাড়ির মানুষ কোনো উপায় না পেয়ে আবার সেই হুজুরকে খবর দিলেন। হুজুর তাড়াহুড়ো করে বাড়ির থেকে সেই জায়গায় উপস্থিত হলেন। হুজুর এসে বললেন, আমি নিষেধ করেছিলাম যাওয়ার পথে বাঁশঝাড়ের নিচ দিয়ে না যেতে, আমার কথা শোনেননি। জানি না এখন কি হবে। এদিকে সবকিছুর মধ্যে ফজরের আজান দেয়া শুরু হলো। তখন হুজুর বললেন, ফজরের নামাজ আদায় করে তারপর আবার চেষ্টা করে দেখি। হুজুর ফজরের নামাজ পড়ে জায়নামাজে বসে তার জিনদের খবর পাঠালেন। জিনেরা একে একে ফিরে এসে বললেন, মেয়েকে তাদের এলাকার পাশে নির্জন এলাকায় কোনো এক সরাই গাছের নিচে রেখে দিয়ে আসা হয়েছে। তখন মিহির বাড়ির মানুষজন হুজুর সেখানে গিয়ে দেখলেন মিহি অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেই সরাই গাছটি ছিল অনেক পুরনো। গাছটি দেখে অনেক ভয়ঙ্কর লাগছিল। গাছটির সাথে অনেক মানুষ চুল পেঁচিয়ে কালো জাদু করে থাকে। সেখানে বিভিন্ন খারাপ মানুষেরা কালো জাদুতে মেতে থাকে। হুজুর বললেন, এই গাছে মিহির চুল এবং জামার সুতা আর মিহির ব্যবহারের কালো খোঁপা পেঁচিয়ে রেখেছে। হুজুর তখন তার জিনদের মাধ্যমে মিহির ব্যবহৃত জিনিসগুলো শনাক্ত করে পুড়িয়ে ফেললেন এবং হুজুর বললেন, জেলেরা নদীতে মাছ ধরার জালের সাথে যে লোহার পাত ব্যবহার করে সেই পাত এনে দিতে এবং সেটা সুতো দিয়ে মিহির কোমরে বেঁধে দেওয়ার কথা বললেন। হুজুরের কথা মতো তারা নদীতে মাছ ধরার জালের সেই পাতের টুকরো এনে মিহির কোমরে বেঁধে দিল। হুজুর বললেন, এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। হয়তো যতক্ষণ এই লোহার টুকরো মিহির সাথে আছে ততক্ষণ ভালো থাকবে, কিন্তু এটা খুলে গেলে আবার সমস্যায় পড়তে হবে। তবে ভয় নেই, আগের মতো এতটা সমস্যা হবে না। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মিহির তেমন কোনো সমস্যা হয় নাই। আবার সে স্বাভাবিকভাবে কলেজে যাওয়া আসা শুরু করলো। তারপর আমার সাথে পরিচয়, প্রেম এবং বিয়ে। আরেকটু মজার ঘটনা বাকি আছে। মিহির আমার সাথে সম্পর্কের পর থেকে তার বাড়ির লোক খেয়াল করলো মিহি আগে থেকে অনেক স্বাভাবিক হয়ে গেছে। আগের মতো আবার হাসি খুশি সবার সাথে কথা বলে। বিয়ের পরে আমার শাশুড়ি অর্থাৎ মিহির আম্মা মিহিকে নিয়ে আবার সেই হুজুরের কাছে গেলেন এবং হুজুরকে জিজ্ঞাসা করলেন এখনো কি সমস্যা আছে কিনা। হুজুর মিহিকে দেখে অবাক হয়ে বললেন, এ কিভাবে সম্ভব? মিহির মা বললেন, কি হলো হুজুর, কোনো সমস্যা? হুজুর বললেন, এইটা তো অসম্ভব ছিল। আচ্ছা, মিহির বিয়ে হয়েছে কতদিন হলো? মিহির মা বললেন, 6 মাস। হুজুর বললেন, আপনার জামাই কি করে আর কোথায় থাকে? তখন আমার শাশুড়ি আমার বিষয়ে সবকিছু হুজুরকে বললেন। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে দোয়া দুরুদ পড়ে হঠাৎ বললেন, আলহামদুলিল্লাহ। মিহির মা জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? জবাবে হুজুর বললেন, যে ছেলেটার সাথে মিহির বিয়ে হয়েছে তার 6 মাস আগে সেই ছেলের সাথে যখন মিহির সম্পর্ক হয় ঠিক তখন থেকে 2টা জিন মিহির পেছনে লেগে থাকা সেই পিশাচকে বিভিন্নভাবে অত্যাচার করত। কোনোভাবেই মিহির কাছে আসতে দিত না। এক পর্যায়ে জিন দুটি রক্ত খেকো পিশাচকে হত্যা করে। এখন
আপনার মেয়ে সম্পূর্ণ আশঙ্কা মুক্ত। এই কথা শুনে আমার শাশুড়ি জিন দুটির কথা জানতে চাইলেন। হুজুর বললেন, এই জিন দুটি আপনার জামাই অর্থাৎ সাব্বিরের রক্ষাকারী জিন, যারা সবসময় সাব্বিরের আশেপাশে থাকে। তার কোনো ক্ষতি করার কেউ চেষ্টা করলে, উল্টো পাল্টা কোনো কিছু করলে উল্টো তাদেরই ক্ষতি করে দেয়। এমনকি যে ছেলে মিহির ওপর কালো জাদু করেছিল, সে অনেকবার আপনার জামাইয়ের ওপর কালো জাদু করার চেষ্টা করেছে, কিন্তু সেই জিন দুটি আপনার জামাইয়ের সাথে রক্ষা কবচ হিসেবে থাকার জন্য সেই ছেলেটি কিছুই করতে পারেনি। আল্লাহর রহমতে আপনার মেয়ের আর আপনার মেয়ের জামাইয়ের আর কোনোদিন কোনো সমস্যা হবে না। এই ছিল আমার ঘটনা। এই ঘটনা কিছুদিন আগে আমার শ্যালকের কাছ থেকে শুনেছি। গত ঘটনায় আমার রক্ষাকারী জিনের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু আমি কখনোই এমন অনুভব করিনি যে আমার কাছে কোনো জিন আছে, আর যদিও থাকে তারা শেষ পর্যন্ত কি চায় আমার কাছে, আর কেনই বা তারা আমার সাথে থাকে, প্রশ্নটা থেকেই যায়। যাই হোক রাসেল ভাই, ঘটনাটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে আরো কিছু ঘটনা আছে, সেগুলো শেয়ার করব। আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। সবাইকে আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাইমিন হোসেন সাব্বির, গ্রাম পুরাতন ঈশ্বরদী, থানা লালপুর, জেলা নাটোর। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। আপনার ঘটনাটি আমরা আগেও পেয়েছি। এখানে কয়েকটা প্রশ্ন থাকতে পারে। এই ঘটনাটিতে আমাকে একটু জানাবেন যে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে তার কিছু কিছু সমস্যা মানসিক কোনো সমস্যা বা কোনো একটা সম্পর্ক ভাঙার পরেও মানুষের হয়ে থাকে। তো আপনারা কোনো ডাক্তার দেখিয়েছিলেন কিনা এই ব্যাপারটা আমাদের কিছু জানাবেন। এবং তারপরের যে সমস্যাগুলো এবং আপনার যে রক্ষাকারী জিন, আমার কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো এটি যে সত্যি যদি আপনার সঙ্গে আপনার রক্ষাকারী জিন থাকে তাহলে সেই রক্ষাকারী জিন আসলেও আপনার কাছে কি চায়, মানে কোনো কিছু চায় না তারপরেও কি রক্ষাকারী জিন কারোর সঙ্গে থাকতে পারে কিনা, এটা আমার জানা নেই। আমার জ্ঞান খুব সীমিত, কিন্তু যদি আপনি জানতে পারেন কোনো মাধ্যমে, কারো মাধ্যমে বা কোনোভাবে, অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এবং আপনি নিয়মিত ঘটনা পাঠাবেন, কারণ আপনার লেখা খুব চমৎকার এবং গোছানো। সেই জন্য আমার মনে হয় যারা শুনছেন তারাও অনেকে পছন্দ করেন। সুতরাং অবশ্যই আপনি যখন লিখবেন তখন এই বিষয়গুলো জানিয়ে দেবেন আমাদেরকে। আমরা কেউ জানি না। আপনার কথা শুনে এই প্রথম মনে হলো যে অনেক মানুষ হয়তো স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, কিন্তু কেউ হয়তো জানেন না যে তার সঙ্গেও এরকম কোনো জিন থাকতে পারে। যদি আমরা জিনকে বিশ্বাস করি, মুসলিম হিসেবে সবাই আমরা জিনকে বিশ্বাস করি, এবং সেই জিন যদি সত্যিকারের সঙ্গে থাকে এবং তিনি যদি অনুভব করতে না পারেন, তাহলে আজকে মনে হয় অনেকেই আবার নিজের দিকে আরেকবার তাকাবেন, নিজেকে নিয়ে আরেকবার ভাববেন যে সত্যিই আমার সঙ্গে এরকম কোনো রক্ষাকারী জিন আছে কিনা যেটা আমি হয়তো জানিও না, বা সেই জিনটি যদি আমার সঙ্গে থাকেও সেই জিনটি আমার কাছে কি চায়। যাই হোক, আশা করছি ভালো লেগেছে আপনাদের, এবং যদি ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের এই ঘটনা পাঠানো অব্যাহত থাক, এবং আমরা পরের ঘটনায় আপনাদেরকে নিয়ে যাব। পরে কয়েকটা ঘটনা আপনাদের শোনাবো, যে ঘটনাগুলো অনেক পপুলার এবং যে ঘটনাগুলো হয়তো আপনি কোনোভাবে মিস করেছেন বা আবারও শুনতে চান, এবং সেই ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আমাদের পরবর্তী অংশ। আমার মনে হয় যারা থাকতে চান পরবর্তী অংশেও আমাদের সঙ্গে থাকতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তার আগে আমি বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবে আমাদের সঙ্গে থাকুন। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার গতবারের যমদূতের আগমন ঘটনাটিকে একটি ভয়ঙ্কর গা ছমছমে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অনন্য রূপে উপস্থাপন করার জন্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ। চলুন
ঘটনায় যাওয়া যাক। সাজ্জাদ, তোর আম্মুকে বাঁচা। তার মেয়াদ এখনো ফুরোয়নি, এখনো 2 মাস 11 দিন বাকি আছে। তাকে আনার ব্যবস্থা কর। আমার কথা শোন, তোর আম্মু আমাকে বলেছে সে যেখানে আছে সেখানে কষ্ট পাচ্ছে। সাজ্জাদ হক চুকিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এসব কি বলছে আসমা পাগল? এমনিতেই তার মন মেজাজ ভালো নেই, কিন্তু মনের কোনায় যেন বারবার তা বিশ্বাস করতে চাইছে। সত্যি কি আম্মুকে ফিরিয়ে আনা সম্ভব? নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক কুফুরি কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। ঘটনাটি কতটা ভয়ের সেটা আপনারাই বিচার করবেন, তবে ঘটনাটি আমার কাছে খুবই হৃদয় বিদারক লেগেছে। ঘটনাটি আমাকে দিয়েছে ঢাকা ধামরাই কুলিন্দা গ্রাম থেকে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা। ঘটনাটি সে গুছিয়ে স্টুডিওতে শেয়ার করতে পারবে না বলে আমাকে দেয়। আমার মতো করে সাজ্জাদের ভাষায় লিখলাম, ভালো মন্দ আপনারাই বিচার করবেন। সময়টা ছিল 2015 সাল। সেদিন সন্ধ্যাবেলা আমি পড়তে বসেছিলাম। এমন সময় আম্মু সেখানে এসে হঠাৎই প্রচুর গালিগালাজ করতে থাকে। আমার জীবনে সেই প্রথম আম্মু আমাকে এত গালিগালাজ করেছিল। আম্মু এর আগে আমাকে কোনোদিন এভাবে গালিগালাজ করেনি। আমার কোনো ভুল হয়ে থাকলেও নয়, সর্বদাই প্রচুর আদর করেছে। কিন্তু হঠাৎ কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? তুমি আমাকে এমন করে গালিগালাজ করছো কেন? আমি কি অন্যায় কিছু করেছি? মুখের কথাগুলো তখনও শেষ হয়নি। এমন সময় আম্মু একটা অদ্ভুত হাসি দিয়ে বিভৎস গর্জন করে সজোরে ধাক্কা দেন। এর ফলে আমি ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়ি এবং সোফার পেছনে কাঠের বাটামে মাথা ঠুকে প্রচন্ড আঘাত পাই। আপনি বলেন ভাইয়া, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এটা সম্ভব? তখন এমনিতেই আমার বয়স অল্প, অস্বাভাবিক পরিস্থিতির ব্যাপারে কিছুই বুঝতে পারিনি, প্রচন্ড ভয় পাই। এই থেকে ভাইয়া ঘটনার শুরু। এটাই ছিল আম্মুর সাথে ঘটা প্রথম ইনসিডেন্ট। যাই হোক, ভয় পেয়ে চিৎকার করে আমি পাশে আমার কাকার বাসায় ছুটে যাই। কাকা ও আব্বু ওই সময় বাইরে ছিলেন। আমি কাকিকে সমস্ত কথা বলার পর কাকির সঙ্গে যখন আমি বাসায় ফিরি, এসে দেখি একটা অদ্ভুত ব্যাপার। দেখি আম্মু মেঝের মধ্যে বসে নিজের চুল ছিঁড়ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে এবং কি সব বিড়বিড় করে বলছে। কথাগুলো একদম অস্পষ্ট, তবুও যতটুকু বোঝা যাচ্ছিল তা হলো, কাউকে এই বাসায় বাঁচতে দেব না, সবাইকে ধ্বংস করে দেব। আমি আসছি, আমাকে কেউ কিছু করতে পারবি না। কাকি এসে পরিস্থিতি সামাল দিতে প্রচন্ড জোরে আম্মুর উপরে চিৎকার করে ধমক দেয়। আম্মুর ফোন নিয়ে আমার এক পরিচিত নানাকে ফোন দেই। উনি এখন মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। ওনার নাম ছিল কারি সাহেব, উনি একজন কবিরাজ ছিলেন। আমি ফোন দিয়ে নানাকে সবকিছু বলার পর নানা আমাকে বলেন যে ফোনের স্পিকার অন করে আম্মুর কাছে নিয়ে যেতে। এরপর উনি ফোনের মধ্য থেকে কয়েকটা সূরা পড়ে তারপর আমাকে বললেন যে পানি নিয়ে আসতে। আমি পানি নিয়ে আসার পর উনি আরো কয়েকটি সূরা পড়ে বললেন যে সেই পানি আম্মুর উপর ছিটিয়ে দিতে। আমি নানার কথা মতো তা করার সঙ্গে সঙ্গেই আম্মু আচমকাই অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। আমরা ধরাধরি করে আম্মুকে ঘরে নিয়ে আসি। জ্ঞান ফেরার পর আম্মু একদম স্বাভাবিক হয়ে গিয়েছিল। সেই সন্ধ্যায় কোনো ঘটনাই ওনার মনে ছিল না, এমনকি আমাকে যে গালিগালাজ করেছেন তাও মনে নেই। পরদিন স্কুল থেকে ফেরার পর জানতে পারি সেই নানা বাসায় এসেছিলেন এবং আম্মুর চিকিৎসা করেছেন। আম্মু যখন ঘরে ঘুমাচ্ছিল আমার খালাও এসেছিল। আমি খালাকে জিজ্ঞেস করলাম নানা ঠিক কি চিকিৎসা করেছেন। খালা জানায় যে নানা বাসার আঙিনায় ঢোকার সাথে সাথেই আম্মু ঘরের ভেতর থেকে অকথ্য ভাষায় নানাকে গালিগালাজ করছিল, এমনকি নানার বংশ তুলে নানা রকম গালিগালাজ সহ নানার পরিবারকে সম্পূর্ণ মেরে ফেলার হুমকিও দিচ্ছিল। নানা বেশ কয়েকটি সূরা পড়ে আম্মুর ওপর পানি ছিটিয়ে দিতে আম্মু শান্ত হয়ে যায়। তারপর জানায় যে আম্মুর ওপর একটি জিন আসর করেছে।
এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নানা আমাদের দুয়ারে একটি গণ্ডি কেটে তার মধ্যে পিঁড়ি পেতে আম্মুকে বসান এবং নিজে আরেকটি পিঁড়ি পেতে সম্মুখে বসেন। বেশ কয়েকটি সূরা পড়ার পর নানা আম্মুর ভেতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করেন সে কেন আম্মুকে এত কষ্ট দিচ্ছে। জিনটা প্রথমে কিছু বলতে চায় না, তাই নানা আরো কিছু সূরা পড়েন। বেশ কিছুক্ষণ পর শেষমেশ জিনটি বলতে বাধ্য হয় আমাদের পাশের মাঠ থেকে ও আম্মুর সাথে এসেছে, তবে তা সেদিন নয়, আরো 2 বছর আগে, মানে সম্ভবত 2013 সালের দিকে। একদিন সন্ধ্যাবেলা আম্মু মাঠের দিকে যাওয়ার সময় নাকি জিনটার চুলের উপরে পাড়া দিয়ে চলে যায়। আমাদের মাঠের কাছে একটা করঞ্জা গাছ আছে, জিনটি সেখানে শুয়েছিল। তখন আম্মুর চুলের ওপর পাড়া দিয়ে চলে যাওয়ার ফলে জিনটি খুবই রেগে যায় এবং সেদিন থেকেই আম্মুর ওপর ভর করে। নানার সবকিছু বোঝার পর জিনটিকে বলে আম্মুকে ছেড়ে চলে যেতে, কিন্তু প্রথমে জিনটি রাজি হয় না। পরে নানা আরো কিছু দোয়া পড়ে গণ্ডির মধ্যে একটা কাঁচি দিয়ে কোপের পর কোপ মারতে থাকেন। এর ফলে আম্মু নাকি প্রচন্ড চিৎকার করতে থাকে এবং এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আম্মুর ভেতরে থাকা জিনটি চিৎকার করে নানাকে বলেন যে নানা যেন আর ওই কোপগুলো না মারে এবং তাকে একটি জুতো দিতে বলে। সেই জুতোটি মুখে নিয়ে এখান থেকে সে ছুটে বেরিয়ে যাবে এবং আখের গাছের কাছে গিয়ে জুতাটা পড়ে গেলেই বুঝতে হবে সে চলে গেছে। তাই হয়। একটি জুতো দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মু জুতোটি মুখে কামড়ে উন্মাদের মতো ছুটতে ছুটতে বের হয়ে যায় এবং আঁকের কাছে গিয়ে জুতোটি মুখ থেকে ফেলে অজ্ঞান হয়ে যায়। এই থেকে সূত্রপাত হলেও পরবর্তী 2 বছর আর তেমন কোনো কিছু ঘটেনি, কিন্তু এই 2 বছর পরে যে ঘটনা শুরু হয় সেটা অন্যরকম। সালটা 2017। আমি তখন ধামরাইয়ের একটি নামী স্কুলে পড়াশোনা করি। আমি হোস্টেলে থাকতাম, সেবার এসএসসি দেব। পড়াশোনার প্রচন্ড চাপ, একটু নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল, তাই আম্মুকে অনেক করে বলি আমার সাথে ঢাকায় চলে আসতে, অন্তত পরীক্ষা পর্যন্ত। আম্মু আব্বুকে জানায়, কিন্তু আব্বু প্রথমে রাজি ছিলেন না। পরে আমার জোড়াজুড়িতে শেষ পর্যন্ত এক প্রকার রাজি হন। এরপর আমরা ধামরাইতে একটি ফ্ল্যাট 3 মাসের জন্য ভাড়া নিই। প্রসঙ্গত এলাকার নামটি উল্লেখ না করলেও এই ধামরাইয়ের একটি পরিচিত আবাসন এলাকায় 2 BHK ফ্ল্যাট ছিল সেটা। ফ্ল্যাটে ঢোকার পর ডান দিকে একটি রুম, মাঝখানে লিভিং কাম কিচেন এবং তারপর আরেকটি রুম, সাথে অ্যাটাচ বাথরুম। এখানে বলে রাখি, ওই অ্যাটাচ বাথরুম সহ রুমটিতে আমি থাকলেও কখনোই বাথরুমটি ব্যবহার করতাম না। লিভিং রুমের কমন বাথরুমটাই ব্যবহার করতাম। আসলে বাথরুমটি ফ্ল্যাটের পেছনের দিকে থাকায় অপর বিল্ডিং এর কাছে অবস্থান করায় অন্ধকারই থাকতো, কেমন একটা গা ছমছমে ভাব। আম্মুর হাতের মজার মজার সব খাবার আর পড়াশোনা, এই নিয়ে দিন কেটে যাচ্ছে। 8 দিনের মাথায় আব্বু ফোন দিয়ে জানায় বাড়িতে ভীষণ প্রয়োজন, আম্মুকে যেতে হবে। এদিকে আমার পরীক্ষাও এগিয়ে এসেছে, সুতরাং আমার পক্ষে যাওয়াটা অসম্ভব। তাই আম্মু ঠিক করে কয়েকদিনের জন্য উনি গ্রামের বাসায় যাবে। আমি আম্মুকে বলি, আম্মু সমস্যা নেই, তুমি বাসায় যাও, আমি থাকতে পারবো। ওপরে ফ্ল্যাটের চাচা চাচিরা তো আছেনই, এই কয়দিন কোনো সমস্যা হবে না। আম্মু সকালে চলে যায়। স্কুল পরীক্ষার জন্য বন্ধ ছিল, শুধুমাত্র সন্ধ্যায় কোচিং হতো। আম্মু চলে যাওয়ার পর আমি সকালে নাস্তা করে পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। এদিকে গোসলও করা হয়নি। তাড়াহুড়ো করে গোসল করতে যাই। সেদিন হঠাৎ কি মনে হলো জানি না, ঠিক করলাম রুমের সেই বাথরুমে গোসল করতে যাব। যেই ভাবা সেই কাজ। গোসল করার সময় মিনিট 5 পর হঠাৎই একটা উগ্র গন্ধ নাকে পাই। আপনি তো জানেন ভাইয়া, রক্তের একটা নিজস্ব গন্ধ আছে, তাও আবার যদি কোনো শুকনো পুরনো রক্ত হয়। ভেজা শরীরটা তখন আতঙ্কে প্রায় কাঠ হয়ে যায়। ভয়ের কালো ঘাম যেন গোসলের পানির সাথে মিলেমিশে একাকার। ভয়ে ভয়ে চোখ থেকে সাবানের ফেনাগুলো সরিয়ে এক পলক তাকাতেই শিউরে উঠি। বাথরুমের সমগ্র দেয়াল জুড়ে কালচে রঙের রক্ত ছিটিয়ে আছে। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করি, আবারও ভয়ে ভয়ে চোখ খুলতেই দেখি কিছু নেই। ব্যাপারটা এরকম যে এক পলক চোখ ফেললেই দেখি রক্ত, আবার বন্ধ করলেই এক পলক চোখ খুললেই কিছুই নেই। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। এই অস্বাভাবিক ব্যাপারটা ভাইয়া 2 বার মাত্র অনুভব করি, তারপর আর কিছুই দেখতে পাইনি। এরপর কোন রকমে তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে আসি। বাইরে রাতের খাওয়া শেষ করে যখন বাসায় ফিরি তখন রাত 10:15 মতো বাজে। এসে বিছানা করে শুয়ে পড়ি। রাত তখন কয়টা বাজে
আমি খেয়াল করিনি। আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি তা ভয়ঙ্কর বাস্তব, আন্দাজ করতে পারছিলাম না। রুমটা অন্ধকার থাকলেও জানালা দিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের আলো স্বাভাবিকভাবে রুমের মধ্যে আসছিল। এমন সময় হঠাৎই সেই আলোর প্রতিফলনে একটা ছায়া দেখে চমকে উঠি। জানলার রেলিংয়ে গা ঘেঁষে একজন কুচকুচে কালো মানুষ বা ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমি আতঙ্কে চিৎকার করতে যাব, আর সেই ছায়ামূর্তিটি তখনই আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, জোরে গলা চেপে ধরে। মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি বাস্তব। এইভাবে প্রায় 5-10 মিনিট চলার পর যখন মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচব না, এমন সময় হঠাৎই মনে হলো ধীরে ধীরে আমি শ্বাস নিতে পারছি। সঙ্গে সঙ্গে সজোরে ছায়ামূর্তিটিকে ধাক্কা দিয়ে চিৎকার করে বাসা থেকে বেরিয়ে আসি এবং ওপরে চাচিদের বাসায় চলে যাই। চাচিদের বাসায় গিয়ে সবকিছু খুলে বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে জ্ঞান ফিরতে দেখি আম্মু চলে এসেছে। চাচি রাতে আম্মুকে ফোন দেয় এবং আম্মু তাড়াহুড়া করে সকালবেলায় চলে আসে। এটা ছিল আমার সাথে ঘটা প্রথম ইনসিডেন্টস। এরপর পরীক্ষা শুরু হয়। 3 দিন পরে আম্মু হঠাৎ করেই অসুস্থ অনুভব করেন। ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে যান, পরীক্ষা করেন এবং জানতে পারেন আম্মুর টিউমার হয়েছে, শীঘ্রই অপারেশন করতে হবে। এটা ছিল ব্রেস্ট টিউমার। ডাক্তারের কথা মতো আম্মুর অপারেশন হয় এবং একটি বড় ধরনের অপারেশনে সেটা বলা যায়। এর মাঝে আমার পরীক্ষাও চলছিল। এদিকে আম্মুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসার পর আমার খালা ও নানি আসেন আম্মুর দেখাশোনা করার জন্য ও আমার দেখাশোনা করার জন্য। পরীক্ষা তখনও শেষ হয়নি। একদিন আমি সকালে একটু ওয়ার্কআউট করছিলাম। সেই সময় একটা ঘটনা ঘটে যায় যা তখন আমার মনে ছিল না। পরবর্তীতে খালামণির মুখ থেকে শুনি আমি নাকি ওয়ার্কআউট করতে করতে হঠাৎই বিভৎস ভঙ্গিতে চোখ উল্টে আয়নার দিকে তাকিয়েছিলাম এবং ভয়ঙ্কর কর্কশ কণ্ঠে গড়গড় করছিলাম, চিন্তা নাই, আর বেশি সময় লাগবে না, নৌকা পাড়ে ফিরে গেছে, খুব তাড়াতাড়ি রুবিকে নিয়ে যাব, ধীরে ধীরে ওকে শেষ করব, সময় গড়িয়ে এসেছে, আমি রুবিকে নিয়ে যেতে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। এখানে বলে রাখি আমার আম্মুর নাম রুবি। সেই ঘটনার পর ধামরাইয়ে আমাদের এক আন্টির বাসায় জিনিসপত্র নিয়ে আমরা উঠে যাই এবং পরীক্ষা শেষে আমরা আবারও গ্রামে ফিরে যাই। বেশ কিছুদিন কেটে যায়। এদিকে ধীরে ধীরে আম্মুর আবারও পেইন শুরু হয়। আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার এক্সাম করে বলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে। বলে কেমোথেরাপি দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মুর নাকি ফার্স্ট স্টেজ। এর মাঝে একটা বিষয় নিয়ে আমার নানি ভীষণ চিন্তায় ছিলেন। আসলে আমার ভেতর দিয়ে যে জিন বা অপশক্তিটি সেদিন ঢাকা ধামরায়ে যে কথাগুলো বলেছিল তার ঠিক 1 মাস পরে আম্মুর ক্যান্সার ধরা পড়ে। এটা কোনো কাকতালীয় ঘটনা কি, নাকি এর মধ্যে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, তা জানতাম না তখন। যাই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আম্মুর কেমোথেরাপি শুরু হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো সাধারণত কেমোথেরাপির ফলে রোগীর পরিস্থিতি ভালোর দিকে অগ্রসর হয়, কিন্তু এক্ষেত্রে প্রতিটা কেমোথেরাপির পর আম্মু আরও অবনতির দিকে এগিয়ে গিয়েছিল। 4 নম্বর কেমোথেরাপির পর আম্মুর চুলই ফেলে দিতে হলো এবং তখন থেকে আম্মু কেমন একটা পাগলের মতো আচরণ করতে থাকে। বাড়ির সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করত, এলোমেলো হয়ে থাকত। নানি খুবই দুশ্চিন্তা করতেন আম্মুকে নিয়ে। উনি প্রথম থেকেই বলছিলেন কোনো কবিরাজ দেখাতে। তখন আমরা ব্যাপারটা গুরুত্ব দেইনি, কিন্তু এবারে নানির জোরাজুরিতে একটি কবিরাজের কাছে যাই। আমি ভেবেছিলাম কবিরাজ মানে জোব্বা পরা, একটু বয়স্ক কেউ হবে, লম্বা দাড়ি থাকবে, কিন্তু কোথায় কি। উনি একজন মধ্যবয়স্ক, ওই 30 কি 35 বছরের মতো হবে, একজন ভ্যান চালক, খুবই সাদামাটা। যাই হোক, আমি কবিরাজকে সমস্ত বিষয় খুলে বলি। কবিরাজ আমার কথাগুলো শুনে বলেন যে ঠিক আছে, উনি পরে যাবেন। এদিকে আম্মুর পরিস্থিতি খুবই খারাপ ছিল, তাই আমি কবিরাজকে ভীষণভাবে রিকোয়েস্ট করে বলি, আপনাকে এখনই যেতে হবে কবিরাজ মশাই, আম্মুর অবস্থা ভীষণ খারাপ, কোনো কারণ ছাড়াই অনবরত গালিগালাজ করছেন। কেমোথেরাপির পর ওনাকে পেইন কিলার দেওয়া হয়েছিল ডাক্তারের পরামর্শে, তারপরেও প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছেন, মানে খুবই অস্বাভাবিক একটা পরিস্থিতি, আপনাকে যেতেই হবে। কবিরাজ শেষমেশ বলেন ঠিক আছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে কবিরাজকে বাইকে নিয়ে বাসায় ফিরে আসি। তখন 8:15 মতো হবে।
কবিরাজ গিয়ে আমাদের উঠোনের মাঝে বসলেন এবং আম্মুকে সামনে বসতে বললেন। আম্মু তখন স্বাভাবিক ছিল না। 1 প্যাকেট আগরবাতি, 2টো মোমবাতি, সরিষার তেল ও 4টি সিগারেট। আমি তৎক্ষণাৎ দৌড়ে পাশের বাজার থেকে সেগুলো নিয়ে আসি। কবিরাজের সাথে ওনার এক সহকারী এসেছিল। দেখলাম কবিরাজ তাকে 4টি সিগারেট একসঙ্গে খেতে বললেন এবং চারপাশে আগরবাতি জ্বালিয়ে 2টো মোমবাতি আম্মুর সামনে জ্বালিয়ে বসিয়ে বেশ কিছু সূরা পড়েন। তারপর সরিষার তেলের ঢাকনা খুলে ফু দেন। এরপর একটি হাতকে চোঙার মতো করে মুঠো করে আম্মুর মাথার উপর বসিয়ে সূরা পড়তে থাকেন। পড়তে পড়তে ধীরে ধীরে ওই মুঠোর ফুটো দিয়ে তেল ঢালতে থাকেন। তেল ঢালার সাথে সাথেই আম্মু ভীষণভাবে চিৎকার করে ওঠেন। কবিরাজ আমাকে ইশারা করে বলেন আম্মুকে ধরে রাখতে। আমি কোনো রকমে আম্মুকে ধরে রেখেছিলাম। এক পর্যায়ে তেল ঢালা শেষ হওয়ায় আম্মু আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর কবিরাজ মশাই আমাদের দালানে গিয়ে একটা গোল বৃত্ত আঁকেন এবং আমাকে একটি কাঠি দিয়ে বলেন বেশ কয়েকটি নাম লিখতে সেই গণ্ডির ভেতরে। আমি ওনার কথা মতো তাই লিখি। এরপর উনি ওই গোলাকার গণ্ডির মধ্যে গিয়ে বসেন ও খাবারের মতোই হাত মেলে মাটিতে রাখেন। তারপর বেশ কয়েকটি সূরা পড়তে থাকেন। এর মাঝে একটা বিষয় লক্ষ্য করে আমি ভীষণভাবে চমকে যাই। হঠাৎই দেখি কবিরাজের হাত যেন ইচ্ছার বিরুদ্ধে কোনো এক অদৃশ্য শক্তির টানে ধীরে ধীরে তার নির্দিষ্ট জায়গা থেকে সরে একটি নামের কাছে গিয়ে থামল। কবিরাজ নামটি খুলে দেখে কিছুটা বিব্রত হয়ে যান এবং কেমন যেন নিজের ওপর ভরসা না করে পুনরায় সেই প্রক্রিয়াটি করেন। এবারেও হাত অদৃশ্য কোনো একটি শক্তির টানে সেই একই নামের ওপর গিয়ে থামে। নামটি ছিল রক্ষা কালী দেবীর। আমার জানা মতে ভাইয়া এটি হিন্দু সম্প্রদায়ের এক দেবীর নাম। যা হোক, কবিরাজ আম্মুকে বলেন আমাদের পরিবারের ওপরে ভয়ঙ্কর কালো জাদু হয়েছে এবং আপনার ওপর সরাসরি একটি হিন্দু সম্প্রদায়ের জিন চালনা করা হয়েছে। আপনাকে ও আপনার ছেলেকে সম্পূর্ণরূপে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। উপস্থিত সবাই ভীষণভাবে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই কবিরাজ আবারও একইভাবে সেই গণ্ডির মধ্যে হাত রেখে কিছু বিড়বিড় করে সূরা পড়ার পর আচমকাই আবারও সেই অদৃশ্য শক্তির টানে কবিরাজ নিজের থেকে উঠে সোজা বাসার ভেতরে চলে যেতে থাকেন। ব্যাপারটা এরকমই ছিল যে কেউ অদৃশ্য তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কবিরাজ হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে আমার বালিশ, তারপরে পরবর্তীতে আম্মুর ঘরের চৌকাঠের দিকে ইশারা করেন। আমরা সবাই ব্যাপারটা দেখতে থাকি। কবিরাজ জানায় কোন এক পদ্ধতির মাধ্যমে এই কালো জাদুটি করা হয়েছে, অর্থাৎ ওনার ভাষ্য মতে আমাদের বালিশের ভেতর এবং আম্মুর ঘরের দরজায় চৌকাঠের ভেতর জিনের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তাবিজ রাখা হয়েছে। আমরা প্রথমে বিশ্বাস করি না ব্যাপারটা, তাই তৎক্ষণাৎ আমার বালিশটা ছিঁড়ে দেখি। বালিশ ছেঁড়ার পরের দৃশ্যটা আমরা কল্পনাও করতে পারিনি যে দৃশ্য দেখি সত্যি তার মধ্যে একটা তাবিজ রাখা ছিল। কবিরাজ সঙ্গে সঙ্গে ওটিকে বের করেন। তাবিজটি খোলার পরে দেখা যায় ওর ভেতরে ছোট্ট একটি কাগজ, তার মধ্যে কিছু লেখা ছিল। আমি দেখতে চাইলে কবিরাজ আমাকে বাধা দেন এবং সঙ্গে সঙ্গে ওটিকে মোমবাতির আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর হাতুড়ি বাটাল দিয়ে চৌকাঠ কাটতেই আশ্চর্যজনকভাবে তার ভেতর থেকে একটি সূক্ষ্ম তাবিজ পাওয়া যায়। মানে কি বলবো, কোনো মতে বিশ্বাস হচ্ছে কিনা জানি না, এটাও কি সম্ভব? একটা ঢালাই নিরেট কাঠের ভেতর থেকে কিছু কাটাছেঁড়া না করে কিভাবে তাবিজ ঢোকানো সম্ভব, তাও আজও আমার বোধগম্য হয়নি। সেই তাবিজটির মধ্যে একটি কাগজ মুড়ি দিয়ে রাখা ছিল, কিন্তু এবারে আমাদের পরিবারের সবার রিকোয়েস্টে কবিরাজ কাগজটি দেখান। কাগজটি খুবই অস্পষ্ট ঝাপসা ছিল, তার মধ্যে কিছু আরবি হরফে বা উর্দু হরফে লেখা ছিল, যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। কাগজটিতে একটি পুতুলের ছবি আঁকানো ছিল, কিন্তু অস্বাভাবিকভাবে পুতুলটা অদ্ভুতভাবে আঁকা। পুতুলটার একটি হাত ছিল তার বুকের ওপরে। দেখতে বেশ বিভৎস লাগছিল। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি কবিরাজ মশাই? এই তাবিজটি আপনার আম্মুর উপরে করা হয়েছে। খুবই নিকৃষ্টভাবে ধীরে 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 আপনার আম্মুকে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। একটি একটি করে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে আপনার আম্মুর। তাহলে যে আম্মুর ক্যান্সার ধরা পড়েছে? কবিরাজ দৃঢ় গলায় জানায়, আম্মুর ক্যান্সার হয়নি। ক্যান্সার শুধুমাত্র বাহ্যিক অবস্থা, আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য। আদতে সেই নিকৃষ্ট জিন আম্মুর শরীরের ভেতরে ধীরে ধীরে একটি অঙ্গ নষ্ট করে চলেছে। আমরা অসহায় হয়ে পড়ি। আম্মু কান্নাকাটি করছিল। কে এই জঘন্য কাজ করতে পারে? কে আমাদের শত্রু? জানতে চাই কে করেছে এই কাজ। কবিরাজ প্রথমে জানাতে চাননি, কিন্তু আমাদের অনুরোধে শেষমেশ
জানাতে রাজি হন এবং পুনরায় একটি গোল গণ্ডি কেটে তার মধ্যে বসেন এবং বলেন, আপনাদের সন্দেহ হয় এরকম মানুষের নাম লিখে কাগজগুলোকে মুড়ে আমার সামনে রাখুন। সেই মতো আমরা কাগজে নাম লিখতে থাকি। আম্মু আমাকে নাম বলতে থাকেন, আমি লিখতে থাকি। কিছু মানুষকে আমি চিনতাম না, কিন্তু নাম না জানলেও চেহারায় চিনতাম। এইভাবে নিজেদের নাম সহ প্রায় 37টি নাম লিখে ওগুলো গোল গোল করে মুড়িয়ে গণ্ডির ভেতরে কবিরাজের সামনে রাখি। পুনরায় কবিরাজ একই পদ্ধতিতে কাগজগুলোর সামনে হাত রাখেন এবং এক পর্যায়ে একই রকম ভাবে অদৃশ্য শক্তি তার হাত শূন্যে নিয়ে গিয়ে একটি কাগজের ওপরে রাখে। আমাদের সন্দেহ ছিল সেই নামের ওপরে, তবে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়ার জন্য আবারও কাগজগুলো মুড়ে এলোমেলো করে কবিরাজের সামনে রাখি এবং এবারেও একই পদ্ধতিতে কবিরাজ পুনরায় সেই একই কাগজটি বের করে নিয়ে আসেন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, ভেবেছিলাম হয়তো এগুলো কোনো ফেক কিছু, কিন্তু যেভাবে কাঠের ভেতর থেকে তাবিজ বের করেছিলেন তিনি, সেটি দেখার পর এসব অবিশ্বাস্য লাগলেও ছিল ভয়ঙ্কর বাস্তব। কাগজে যে নামটি লেখা ছিল সেটা আমার বলতে দ্বিধা নেই, কারণ মানুষের জানা দরকার পরিচিত মুখের আড়ালে মানুষ কতটা নির্মম হতে পারে। কাগজটিতে যে নাম লেখা ছিল সেটার নাম ইয়াসমিন, আমার মেজ কাকির নাম। ঘটনার শুরুতে যে কাকির কথা বলেছিলাম উনি না, ইনি আমার মেজ কাকি। ইনারা শহরে থাকেন। ছোট থেকে দেখেছি মেজ কাকার সঙ্গে আমার আব্বুর প্রায় ঝগড়া লেগে থাকতো। আমার আম্মুর সঙ্গে কাকিরও ঝগড়া লাগতো। আমাদের উন্নতি ভালো কোনো কিছু সহ্য করতে পারত না তারা। মূলত ব্ল্যাক ম্যাজিকটা করেছিল এই ঘটনার পর থেকে। একবার আব্বু একটি 30 লক্ষ টাকা দামের জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই মতো কেনার বায়না করে আসেন এবং তারপরে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয় আমাদের ওপরে, যা আমরা পরবর্তীতে জানতে পারি। কিন্তু এটাও জানতে পারি কাকি নাকি আমাদের ওপর কালোজাদু করার জন্য প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছিলেন। এসব আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ একজন নিকৃষ্ট মানুষ যেভাবে কালোজাদু করে একজন মানুষের জীবন নষ্ট করে দিতে পারে, তার পক্ষে সবই সম্ভব। এখন যদি উনি কোনো প্রকারে আমার উপরে আবারও কালজাদু করতে চান, করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন, উনিই রক্ষা করবেন। আর ভাইয়া, কালো জাদু তো কোনো আইনের আওতায় আসে না, তাই আমরা জেনেও কিছু করতে পারি না।